প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যথারীতি আমাদের সঙ্গে উপস্থিত আছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, জগন্নাথ হল শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত শ্যামল চক্রবর্তী। তিনি দীর্ঘদিন নিউ ইয়র্ক প্রবাসী এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত। সাথে রয়েছেন কবি পরিচিত মুখ, বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং কমিউনিটির নেতা শীতাংশু বিকাশ গুহ। অত্যন্ত পরিচিত নাম পৃথিবী জুড়েই, কারণ পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশিদের বসবাস সেখানেই শীতাংশু গুহর পরিচিতি রয়েছে, যেহেতু তিনি নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে আমাদের সাপ্তাহিক জন্মভূমিতে তিনি প্রতি সপ্তাহেই কলাম লেখেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা সূচির মাঝে সবচেয়ে যে ইস্যু, বড় ইস্যু, সেটা হলো পশ্চিমবঙ্গের নির্বাচন হলো দু দফায় গত 23 ও 29 এপ্রিল। গতকাল 4 এপ্রিল ছিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। যথারীতি কালকে নির্বিঘ্নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ নির্বাচনের শান্তিপূর্ণ ফলাফল গতকাল ঘোষণা হয়েছে। সেই ফলাফলের প্রাথমিক বেসরকারি যে তথ্য আমরা পেয়েছি, এ পর্যন্ত বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে 260টি আসন নিয়ে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়। তিনি পেয়েছেন মাত্র 81টি আসন। কংগ্রেস পেয়েছে 2টি আসন, কারণ এর আগে কংগ্রেস শূন্যের কোটায় ছিল। বামরা দীর্ঘদিন পর শূন্যের কোটা পেরিয়ে এবার 1টি আসন পেয়েছে। তাছাড়া আইএসএফ নওশাদ সিদ্দিকী তিনি পাশ করেছেন, এবং মুর্শিদাবাদ থেকে পাশ করেছেন হুমায়ুন কবির। তিনি তার তার দল 2টি আসন পেয়েছে। সম্ভবত তিনি নিজে 2টি আসনে নির্বাচন করেছিলেন, 2টি আসনে তিনি জয়ী হয়েছেন। ওদিকে সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় খবর হলো শুভেন্দু অধিকারী, যিনি একেবারে শুরু থেকেই 21-এর নির্বাচনের পরাজয়ের পর থেকে শুরু থেকেই উঠে পড়ে লাগেন। এবং গতবারও তিনি 21-এ তিনি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে পরাজিত করেন। আর এবার তিনি 2টি আসনে তৃণমূল কংগ্রেসের নেত্রীর ঘরে, অর্থাৎ ভবানীপুরে তিনি মমতার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করেন এবং মমতাকে পরাজিত করেন। এবং তিনি এর আগে বহুবার বলেছেন মমতাকে তিনি প্রাক্তন করে ছাড়বেন। এই ওভারঅল পশ্চিমবঙ্গের নির্বাচন। আমাদের অতিথিদের কাছে আজকে যাব এখন। শ্যামল চক্রবর্তী, আপনার কাছে যাই। কি রিয়াকশন আপনার পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে? আজকে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কথা বলছি। পশ্চিমবঙ্গ একটা ড্যাড স্টেট ছিল, এটা এখন প্রাণের সঞ্চার পাবে। আর পশ্চিমবঙ্গে শিল্প, কারখানা, চাকরি সব হবে, তোলাবাজি বন্ধ হবে। পশ্চিমবঙ্গে যে মমতা যে পর্যায়ে পশ্চিমবঙ্গকে নিয়ে গেছিল আর কি, মমতা একটা বিশেষ গ্রুপকে শুধু তোষণ করত, মুসলমান গ্রুপ, আর হিন্দুদেরকে কমপ্লিটলি ইগনোর করতো। তার একটা ধারণা ছিল যে 25-30% যদি মুসলমান ভোট থাকে আর 2-4% হিন্দু ভোট পাইলে সে পাস করবে। এটা এরকম পিছতে পিছতে এমন এক জায়গায় নিয়ে গেছে। এজ এ ম্যাটার অফ মমতা একদিকে ধন্যবাদ দিতে পারবে হিন্দু ও যারা রাষ্ট্রবাদী বিশ্বাস করে, তারা ধন্যবাদ দিয়ে মমতাই তাদেরকে জিতাই দিছে। মমতা যদি এইগুলি না করতো তাহলে হয়তো বিজেপি এই পরিমাণ সিট পায় না, কোন অবস্থাতেই না। আর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এখন চেঞ্জ হবে, চাকরি সৃষ্টি হবে। আমরা ছোটবেলায় যখন কলকাতা যেতাম আর কি, গঙ্গার 2 ধারে শুধু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি, মাইল কে মাইল। এখন সব খালি। এইগুলি সিপিএম সরকার এবং মমতা মিলে, দুইজনে মিলে কারবারটা করছে। পশ্চিমবঙ্গবাসীদের জন্য পশ্চিমবঙ্গ বুঝতে পারছে দীর্ঘদিন বাদে যে একটা জায়গায় তারা পৌঁছে গেছিল, এটাতে রিটার্ন করতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি,
পশ্চিমবঙ্গের সকল এলিট সোসাইটি, এটা শিল্পী হোক, সাহিত্যিক হোক, বা চিত্রকর্মী হোক, নায়ক নায়িকা হোক, লিখিয়ে হোক, সবাই মমতার চামচা হয়ে গেছে। একটা চামচা ক্লাস তৈরি হয়ে গেছে। এটা থেকে পশ্চিমবঙ্গ সে মুক্তি পাইছে, নিজেরাই নিজেদেরকে মুক্ত করছে। ওকে, জানলাম। প্রিয় দর্শক, আমরা শ্যামল চক্রবর্তীর অভিমতটি পেলাম। এখন লেখক শীতাংশু গুহ, পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের পরাজয়, বিজেপির জয়, আপনার রিয়াকশন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরটি আর শ্যামল চক্রবর্তী, এবং যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলে এই প্রথম ইয়েটা হলো যে এই যে বিজেপির বিজয়, এটা আসলে বিজেপির বিজয় চাইতেও মূলত এই ফলাফলটা এন্টি মমতা, এন্টি তৃণমূল, অর্থাৎ মমতার বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীর যে ক্ষোভ, যে জ্বালা, যে ব্যথা ছিল, ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এইটার এই মমতাকে এতটা শোচনীয়ভাবে পরাজিত করছে, যেটা পশ্চিমবঙ্গবাসী বা কেউ ভাবতেও পারে না যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তো কাজে এইটা মূলত পশ্চিমবঙ্গে বঙ্গ সংস্কৃতির যে জিনিসটা ছিল, মমতা সেইটাকে ধ্বংস করে দিচ্ছিলেন। এবং বেসিক্যালি তার এই দুধেল গাই বলে যাদেরকে বলা হয়, যে মুসলিম 27% মুসলিম ভোট, বা যেমন মমতার গুন্ডা বাহিনীতে 95%ই গুন্ডার নাম হইলো আরবি নাম। তো কাজে এই যে ঘটনাগুলি ঘটছে, অর্থাৎ মমতার গুন্ডারা যখন, তৃণমূলের গুন্ডারা যখন বিজেপির সদস্যদেরকে বা সমর্থকদের পুরো অত্যাচার করত, মমতার গুন্ডারা যেহেতু মুসলমান, অত্যাচারিত হচ্ছে হিন্দু, হিন্দুরা ভাবছে যে বাংলাদেশেও হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এই পশ্চিমবঙ্গ আমরা অত্যাচারিত হচ্ছি, এটা এটা মুসলমানের দ্বারা, এটা তো হয় না। এই যে ইয়েটা, একটা ভয় ঢুকে গেছিল পশ্চিমবাংলার হিন্দুদের মধ্যে, যে বাংলাদেশের হিন্দুদের যে পরিণতি, তাদের কি সেই পরিণতি হবে। আরেকটা জিনিস ঘটছে, আমি ওটা লেখাতেও লিখছি, যে ইউনূস সরকার মমতা মমতা ব্যানার্জির পরাজয়কে নিশ্চিত করে দিছে। অর্থাৎ বাংলাদেশে আপনারা দেখছেন ইউনূস সরকারের আমলে 7 সিস্টার মানে নিয়ে নিচ্ছে, কলকাতা দখল করে ফেলতেছে। এই যে একটা ঘটনা, এটা ভারতের ভারতের উম, অস্তিত্বের জন্য একটি সংকট দেখা দিয়েছিল, যার ফলে কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার এটাকে সিরিয়াসলি নিচ্ছে। তারা এবার সর্বতোভাবে কাজ করছে, এবং মানুষ বিজেপিকে বিশ্বাস করছে, মোদিকে বিশ্বাস করছে, অমিত শাহকে বিশ্বাস করছে। আরেকটা জিনিস হলো যে ধরেন পশ্চিমবঙ্গ প্রায় 40 বছর শাসন করছে, 30 বছর শাসন করছে, 40 বছর শাসন করছে কংগ্রেস, প্রায় এর মধ্যে কোয়ালিশন সরকার হয়েছিল। 34 বছর বা 35 বছর শাসন করছে সিপিএম, 15 বছর শাসন করছে উম, মমতা। মানুষ পরিবর্তন চাইছিল, যা যার ফলে এই পরিবর্তনটা ঘটছে আর কি। যেমন মোদি একটা কথা বলছে, বদলা নয় বদল, এই বদলটা ঘটে গেছে আর কি। এবং সেটা একেবারে মানে আপনি আজকে যদি কলকাতার রাস্তায় দেখেন, মহিলারা যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ফুর্তি করতেছে, এইটাতে তাদের ভিতরে যে ব্যথাটা ছিল, সেই ব্যথাটা বেরিয়ে গেছে। যে এতদিন পরে পশ্চিমবঙ্গে যে ভীত একটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একটি ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করছিল, সেই পরিবেশটার থেকে মানুষ মুক্তি পাইছে। কাজে এই বিজয়কে আমরাও অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বক্তব্যে যেটা বোঝা গেল সেটা তো বটেই, কিন্তু একটি প্রসঙ্গ কিন্তু আহ, কলকাতার বাঙালিদের মাঝে, যেটা আমরা বিভিন্ন বা পত্রপত্রিকার রিপোর্টে আসি, যেটা যে এই নির্বাচনে বাংলাদেশি মানে যে মুসলিম সম্প্রদায়, যারা নাকি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের সঙ্গেও তাদের একটা লিঙ্ক রয়েছে,
বলে অনুমান করা হয়, অনুপ্রবেশের ব্যাপারটাও রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কিওয়ার্ড যেটা মনে করা হয় সেটা হলো যে এবারে যে ভোট যুদ্ধ হলো, এটা হোক বাংলায় হোক আসামে, অনেকটা হিন্দু ভার্সেস মুসলিম, এই ধরনের একটা আতঙ্ক বা এই ধরনের একটা ইসে কি মনে হয় এটা হ্যাঁ, সম্বন্ধে? এটা 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 কি আমি উত্তর দেবো না শ্যামল চক্রবর্তী? আপনি দিবেন পরে, শ্যামল চক্রবর্তী আচ্ছা, ঠিক আছে। বলেন। হ্যাঁ। না, এটা তো হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা বা শুভেন্দু তো স্পষ্ট 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 করে বলছে, ধুতি বনাম লুঙ্গি, হিন্দু বনাম মুসলমান, এটা স্পষ্ট বলছে। শুভেন্দু তো ভবানীপুর নির্বাচনে জেতার পরে স্পষ্ট বলছে আমাকে মুসলমানরা ভোট দেয় নাই, স্পষ্ট স্পষ্ট ভাবে বলছে। এগুলিতে তো পশ্চিমবঙ্গ না, শুধু সারা ভারতেই, এটা শুধু পশ্চিমবঙ্গকে দোষ দিলেই হবে না। আমরা যদি সংখ্যার দিকে যাই আর কি, ভারতে যে পরিমাণ মুসলমান হিন্দু নির্যাতিত হয় এবং স্পেসিফিক্যালি মুসলমানদের দ্বারা, বাংলাদেশে কিন্তু এই পরিমাণে হয় না। ভারতে দেখেন মাইক দিয়ে ডিক্লেয়ার দিয়ে বলা হয় তোমরা এখান থেকে চলে যাও। এগুলো অল ডকুমেন্টেড, এগুলি এগুলি কোনো মিথ্যা কোনো জিনিস নয়। কাশ্মীরকে শূন্য করে দিছে। যোগী রাজ এতদিন থাকার পরে উত্তরপ্রদেশ সবসময় গন্ডগোল হয়, এমন কোন জায়গা নাই ভারতের। এটা এটা উত্তরাখণ্ড হোক, হিমাচল হোক, একেবারে অল দ্য টু দ্য কন্যাকুমারী, এটা সবসময় চলছে। ভারতে ডিজাইনটাই করছে এরকম ভাবে। তোষণের রাজনীতি এটা শুধু মমতা একা করে নাই, জ্যোতি বসু করে নাই, শুধু সবাই করছে। কংগ্রেস শুরুই করছে এইভাবে করে। দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হইলে পরেও ভারতের ধর্মনিরপেক্ষতা হচ্ছে গিয়ে কি, হিন্দুরা কিছু করতে পারবে না, হিন্দুরা সেকুলার থাকবে, আর সবাই তাদের যার যার মাযহাব নিয়ে তারা ব্যস্ত থাকবে, যা ইচ্ছে তা করতে পারবে। ভারতের মন্দির থেকে টাকা নিয়ে যাওয়া হয়, কিন্তু মসজিদ বা গির্জার থেকে নয়, শুধু মন্দির থেকেই। ভারতে ইসলামী স্কুলে মাদ্রাসায় ভর্তি গভর্নমেন্ট স্পন্সার, হিন্দু স্কুল কিন্তু একটাও নাই। কোন কোন স্টেটে গভর্নমেন্ট হিন্দু স্কুল স্পন্সার করে না। জনগণকে ভারতের রাজনীতিবিদরা নেহরু থেকে শুরু করে এমন এক জায়গায় নিয়ে গেছে আর কি, এটা ভয়াবহ আকৃতিও হইতে পারে। এবার ইলেকশনে যেমন স্পষ্ট ভাবে বলছে হিন্দু মুসলমান, এটা ক্লিয়ার, এতে কোনো রাগ ডাক রাখে নাই। এবং টেলিভিশন চ্যানেলগুলিও এটাকে, এটা তো একদিনে হয় নাই। ভারতের যদি আপনি সেই ইস্টে থেকে শুরু করেন, ত্রিপুরা থেকে শুধু পাহাড় ঘেঁষে ঘেঁষে যাবেন, যেতে যেতে আপনার সিকিম, নেপালের বর্ডার, তারপর উত্তর বিহার দিয়ে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ উপর উঠতে থাকবেন, উত্তরাখণ্ড, হিমাচল, এগুলি ডেমোগ্রাফি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এবং সব বাইরের লোক, যা নাকি বিশ্ব শর্মা বলে মিয়া মুসলমান, সে ক্লিয়ারলি বলে, কোনো রাগ ঢাক নাই। এগুলি তো ভারতে ছিল না। শুধু এই তিনটা গভর্নমেন্ট ছিল, এত প্রেশার যে স্কুইজ করছে আর কি, যার জন্য এটা আউটবাস্ট হয়েছে। এবং এর এফেক্ট সারা ভারতে পড়বে। ধন্যবাদ শ্যামল চক্রবর্তী। আচ্ছা, শীতাংশু গুহ, আপনাকে একই প্রশ্নটা, যে এই যে বা পশ্চিমবঙ্গের যে ইলেকশনটা হলো, যে প্রসঙ্গে এতক্ষণ শ্যামল চক্রবর্তী বললেন, সেই ইলেকশনে হিন্দু মুসলিম ব্যাপারটা কি এটা মানে অন্যতম প্রধান বলা যায়? অনেকগুলি কারণে, তার মধ্যে কি এটাও একটা কারণ বলা যায়? হ্যাঁ, এটা তো বেসিক্যালি স্পষ্টই, কারণ ভারতে যেখানে 1.2 বিলিয়ন হিন্দু আছে, সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে মুসলমানের দ্বারা। এটা তো একটা ঘটনা। বাট এর মধ্যে একটা জিনিস আছে, হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বারে বারে এই কথা বলছে, মুসলমানের বিরুদ্ধে আমরা নই, আমরা অনুপ্রবেশকারী মুসলমানের বিরুদ্ধে। আজকে শুভেন্দু অধিকারী যে বার্তাটা দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা পাশাপাশি ভালোই থাকবো, কিন্তু ইয়ে চাই না আর কি, অর্থাৎ আর মানে আমরা অত্যাচারিত হয়েছি, এরকম একটা কথা বলছে আর কি, যে হিন্দুরা আর অত্যাচারিত হোক বা এটসেট্রা। এইটা হয়েছে। এখন বাংলাদেশের মানুষ অস্বীকার করতে চায় যে না, বাংলাদেশের মানুষ বাংলাদেশে ভারতে যায় নাই।
এটা আপনি যে কোনো আমাদের মুসলমান বন্ধু বান্ধব বললো তারা সরাসরি অস্বীকার করে। আমি আপনাকে একটা হিসাব দিই। 1971 সনে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার জনসংখ্যা ছিল 7.5 কোটি, তাই না? এটা বঙ্গবন্ধু তার ভাষণে বলছে। তখন পুরো পাকিস্তানের জনসংখ্যা ছিল 13 কোটি। তার মানে 7.5 কোটি বাংলাদেশে থাকলে 5.5 কোটি ছিল পশ্চিম পাকিস্তানে। তা পশ্চিম পাকিস্তানে এই 5.5 কোটি বাইরে এই 50 বছরে বা 54 বছরে 25 কোটি হয়েছে, তাই না? মানে রাফলি ধরেন 5 গুণ বাড়ছে। 5 কোটি থেকে 25 কোটি, 5 টাইমস। বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। খুব স্বাভাবিকভাবে 5 গুণ বাড়া উচিত, তাই না? 5 গুণ বাড়লে কত হয়? 37.5 কোটি। বাংলাদেশের জনসংখ্যা কত? 17 কোটি। তাহলে প্রশ্নটা আছে বাকি 18 কোটি কোথায়? আপনি বাদ দেন, 18 কোটির কথা বাদ দেন, 15 কোটিতে আসেন, আরো কম দেন, 12 কোটিতে আসেন। এই 12 কোটি কোথায়? হ্যাঁ, 12 কোটির মধ্যে 2 কোটি প্রবাসী আমরা বাইরে আছি, তাই না? হিন্দুরা বলে, একটা স্ট্যাটিস্টিক্স আছে মোটামুটি, যে 5 কোটি হিন্দু হিন্দু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। 5 আর 2 7, তাহলে অ্যাটলিস্ট আরো 5 থেকে 10 কোটি মুসলমান ভারতে বসবাস করে। যেমন শুভেন্দু অধিকারীরা বা পশ্চিমবঙ্গের মানুষ বলে 3 কোটি শুধু পশ্চিমবঙ্গেই আছে, তাই না? দিল্লিতে গেলে আপনি সর্বত্র, আমরা যখন বাংলাদেশ কলকাতা বা দিল্লিতে যাই, আমরা আমাদের যেহেতু বাংলাদেশে আমরা চিনি, আমি আমি তো অনেকে জিজ্ঞেস করি, "এই তোমার বাড়ি কোথায়?" কয়, "স্যার, ফরিদপুর।" হ্যাঁ। তো এখন এই যে আহ, হ্যাঁ, বাংলাদেশের প্রচুর লোক ভারতে গিয়ে বসবাস করতেছে এবং অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলতেছে, এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই তাদের এই বক্তব্যগুলি, ভারতের যে মুসলমান তাদের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলি না। এবং আপনি দেখছেন বাংলাদেশের পার্লামেন্টে রংপুর 2 আসনের এমপি আক্তার, যাকে নিউ ইয়র্ক শহরে মানে ডিম মারছিল, সে আক্তার বলছে শরণার্থী সমস্যা হইতে পারে। আজকে অবশ্য শামা ওয়াজেদ, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বলছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে ফলে বাংলাদেশ ভারতের সমস্যার কোনো সম্পর্কের কোনো হেরফের ঘটবে না। এবং এতে আমাদের কোনো রিফ্লেকশন, আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। ওকে, এই কথাটা আজকে এটি দিয়ে সরকারি স্টেটমেন্ট। তো অবশ্যই এখানে হিন্দু মুসলমান বিষয় ঘটছে। আর যে আর যেটা বলেন, যেমন অনেকে বলতে চায় বাংলাদেশে হিন্দু অত্যাচারের ব্যাপারে পশ্চিমবঙ্গ এখন অত্যন্ত সতর্ক হয়েছে। তারা ওই ব্যাপারে একটু ভীত সন্ত্রস্ত, যে একই লোকগুলি তো আছে, তাই না? সেই বাঙালি তো, আপনি তো, আমি আমার একটা লেখাতে পরিষ্কার লিখছি, দুঃখজনক হলো সত্য, বাঙালি হিন্দুরা কিন্তু বাঙালি মুসলমানদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে। এর মধ্যে প্রতিবেশী বাংলাদেশের ঘটনা, পাকিস্তান আমরা যদি ধরেন 71 থেকে 47 থেকে 71 যদি ধরেন, হ্যাঁ, বিহারিরা অত্যাচার করছে বা রায়ট করছে। 71 থেকে 2026 পর্যন্ত কারা করতেছে? আমাদের বাঙালি ভাইরাই তো, তাই না? তো কাজেই মানে এর রিফ্লেকশন পশ্চিমবাংলায় পড়ছে। এবং হিন্দু মুসলমান, মমতা ব্যানার্জি এই আহ, হিন্দু মুসলমান এই সম্পর্কটাকে খারাপ করে দিছে পশ্চিম বাংলায়। এই জন্য মমতা ব্যানার্জি দায়ী, এবং তার পতনের এটি একটি কারণ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ, সঙ্গে রয়েছেন শ্যামল চক্রবর্তী, কমিউনিটির বিশিষ্ট নেতা এবং লেখক শীতাংশু বিকাশ গুহ। আহ, আমি কিছুক্ষণ আগেই, আধা ঘন্টা আগে, ঢাকায় কথা বলছিলাম বাংলাদেশের একজন হিন্দু নেতা, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে। গোবিন্দ প্রামাণিকের কাছে আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের হিন্দুদের রিয়াকশনটা কি হইতে পারে। গোবিন্দ প্রামাণিক যেটা বললেন, সেটা আমি জানি না সেটাই যে আপনারা তার সঙ্গে একমত হবেন কিনা। সে বলল যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের মাঝে উচ্ছ্বাস থাকলেও লং রানে হিন্দুদের ক্ষতি বরং আরো বেশি হইতে পারে। কারণ হলো আহ, ওরা, যারা এখন ক্ষমতায় আছে, তারা যে খুব বেশি হিন্দুদের প্রোটেকশনের ব্যাপারে এগিয়ে আসবে সেই লক্ষণ কিন্তু এখনো দেখা যাচ্ছে না, বা এরকম আর কি। সে বলতেছে যে হিন্দুদের সমস্যা হইতে পারে লং রানে। কি বলবেন শ্যামল চক্রবর্তী?
না, হিন্দুদের সমস্যা ভারত থেকে এটা বন্ধ করতে পারবে না, কারণ ভারতের কনস্টিটিউশন তো এরকম। ভারতের, আমি আগেও মেনশন করছি যে ভারতের কনস্টিটিউশন তো এরকম। এটা তো, এই তোষণ তো আজকে থেকে শুরু নয়, দেশ ভাগ হওয়ার পর থেকেই শুরু হয়েছে, এবং সমস্ত গভর্নমেন্টই। আর তাছাড়া তো ডেমোগ্রাফির একটা ভীষণ চেঞ্জ সারা সারা ভারতে। এটা হিন্দু কুশ থেকে কন্যাকুমারী যে জায়গাতেই যান না কেন, এটা খুব যে একটা চেঞ্জ হবে তা নয়। এটা কি না, করে করবে? না, না, আমি ভারতের হিন্দুদের কথা বলছি না, যে বাংলাদেশের মানে গোবিন্দ প্রামাণিক বলতেছে যে বাংলাদেশের হিন্দুদের জন্য এটা অনেকটাই সাময়িক তারা উচ্ছ্বসিত, কিন্তু লং রানে তারা হয়তো এটার জন্য সাফার করতে পারে। না, উচ্ছ্বসিত হওয়ার সঙ্গে সাফারে কি সম্পর্ক আছে? একজন মানুষ একটা দলকে সমর্থন করতেই পারে। ওবামা পাস করলে যদি সবাই উচ্ছ্বসিত হইতে পারে, অনেক দেশের বিভিন্ন দেশের লোকজন, তাহলে বিজেপি পাস করলে কিন্তু যে উচ্ছ্বসিত হয়তো রং রং কি আছে? আমরা হ্যাঁ, সমস্ত পৃথিবীতে নাক গলাই। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে কি হইলো, রোডেশিয়াতে কি হইলো, গাজাতে কি হইলো, ইরানে কি হইলো। তো এই হিন্দুস্তানে ভারতের যদি কোনো একটা বিশেষ গ্রুপ বা যে কেউ যদি একটা দলকে সমর্থন করে, প্রবলেমটা কি? কি সুবিধা? আমরা ইংল্যান্ডের এক দলকে সমর্থন করি, আমেরিকার এক দলকে সমর্থন করি, আর ভারতে লোক গেলে সবাই অস্বীকার করে, এই কারণটা তো বুঝতে পারলাম না। এখন যে আজকে আমাদেরকে আমেরিকা থেকে ফেরত পাঠায় দেয়, তা বাংলাদেশকে আমাদেরকে নেবে না নাকি? সৌদি থেকে ফেরত পাঠাইলে নেবে, মালয়েশিয়া থেকে ফেরত পাঠাইলে নেবে, শুধু ভারত থেকে ফেরত পাঠাইলে নেবে না, কারণটা কি? না, এগুলি বেশি গরিব মানুষ যায় বিধায়। ভারতে বাংলাদেশের লোক এমন কোন জায়গা নাই যেখানে না আছে। এটা তো ফ্যাক্ট, যে চোখ বন্ধ করলে হাতে দিলেও হাতে যে যে কোনো জায়গায় দাঁড়ানো সেই জায়গাতেই দেখা যায়। আমার ভারত সফরের ব্যাপক অভিজ্ঞতা আছে। আমি কম করে হলে 1 লক্ষ মাইল ভারতে ঘুরছি গত 15 বছরে। এমন কোন স্টেট নেই যে স্টেট আমি না গেছি। আহ সমস্ত জায়গাতে বাংলাদেশের লোকজন আছে, সমস্ত জায়গাতেই। আর তাছাড়া এই যে প্রামাণিক বাবু কি বললেন, লং রান মানুষ উচ্ছ্বসিত করে। বাংলাদেশের হিন্দুরা যদি যা বিশ্বাস করে তা যদি মুখে বলে ফেলে, তাহলে তাদের সমস্যা কম হবে। কারণ বাংলাদেশের সমস্ত লোক তো এরকম না, অল্প কিছু সংখ্যক লোক। যদি 5% হয় তো অনেক অনেক লোক হয়। হ্যাঁ, তবে কি, যারা এগুলিতে জড়িত থাকে না, যখন কোনো কিছু ঘটনা ঘটে তারা বাইরে আসে না। কি কারণে যে বাইরে আসে না তা জানা যায় না, তারা শান্তিপূর্ণ ভাবেই থাকে। আমরা তো একদম ছোটবেলার থেকে সমস্ত বন্ধু বান্ধবী মুসলমান, তারা তো সবাই ভালো। না, কিন্তু বুঝতে পার আপনি শ্যামল চক্রবর্তী, বুঝতে পারছি আপনার কথা। হচ্ছে শীতাংশু, আমি যে জিনিসটা মানে গোবিন্দ প্রামাণিকের রেফারেন্স দিয়ে যেটা বলতে চাইছিলাম, সেটা হলো যে বাংলাদেশে তো এমনিতে কোনো উপলক্ষ ছাড়া কারণে অকারণে কোনো কিছু হইলেই সংখ্যালঘুদের উপর একটা চাপার আসে, এবং এটা 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 সবসময়, এটা স্বাধীনতা সংগ্রামের পর থেকেই শুরু হচ্ছে। আর যদি ভারতের গন্ধ এর মধ্যে জড়িত থাকে তাহলে তার কথাই নেই, একেবারে মানে ও আরো উৎসাহিত হয়ে হিন্দুদের উপর ঝাঁপাইয়া পড়ার একটা ইসে। তো এখন যেহেতু পশ্চিমবঙ্গে ধরা যাক শুভেন্দু মুখ্যমন্ত্রী হচ্ছেন, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যখন ক্ষমতায় আসবে বিজেপি, আজ 2-3 দিন পরেই তো তারা শপথ নেবে, সেটা বাংলাদেশের মানে রাজনীতির প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কি সমস্যা হইতে পারে? বা এটাকে কন্ট্রোল করার জন্য সরকার, এখন যে সরকার, সেই সরকারই কতটুকু ক্যাপেবল? আসলে মানে মানে আপনি দুইটা শব্দ উচ্চারণ করছেন, একটা হলো রাজনৈতিক আর একটা হলো ধর্মীয়। ধর্মীয়টা আগে বলি, যে গোবিন্দ প্রামাণিক যেটা বলছে, এটা আমাদের মানুষ হয় কি, যখন নিজের পক্ষে একটা নেরেটিভ তৈরি করে, হ্যাঁ, অর্থাৎ বা ওইখানে বিজেপি আইসির দিকটা নেরেটিভটা এরকম যে তাইলে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হবে। ভাই, বাংলাদেশের হিন্দুদের উপরে তো কারণে অকারণে অত্যাচার হয়। সেটাই বলছি। কাজে এই এই ঘটনায় নতুন করে কিচ্ছু হবে না, বরং পশ্চিমবঙ্গে বিজেপি আসছে দেখে ধর্মীয় ভাবে বাংলাদেশের মৌলবাদ কিছুটা শঙ্কিত থাকবে, এবং যার রেজাল্ট হিসাবে হয়তো হিন্দুরা কিছুটা ভালো থাকবে। এটা 1 নম্বর। আর রাজনৈতিক যদি দেখেন, শুভেন্দু তো গতকালই বোধহয় বলছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। উনি ঢাকা শহরে বৈধভাবেই নামবে, স্যালুট দিয়ে তাকে ভিতরে নিতে হবে। এটা হলো রাজনৈতিক ইয়েটা। আরেকটা রাজনৈতিক আরেকটা জিনিস আছে। ধরুন, মানে বাংলাদেশের
হয়তো একটা বিরাট অংশ বিজেপির বিরোধিতা করতেছে, এবং এরা সবাই প্রায় মানে ধর্মীয় গোঁড়ামি আছে, কিন্তু আরেকটি অংশ আছে যারা নাকি এটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে নিতেছে। এর একটা কারণ হলো যেমন তিস্তা, তাই না? বা সবাই আশা করতেছে যে বাংলাদেশের সাথে, কারণ মমতা ব্যানার্জি তিস্তাটাকে আটকে রাখছিল, তিস্তা চুক্তি এখন স্বাক্ষর হবে যাতে বাংলাদেশ উপকৃত হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা সীমান্ত, সীমান্ত একটি সমস্যা, বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা আছে। এইবার সম্ভবত এই শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির শাসনামলে এইটারও একটি সমাধান হবে। সীমান্তে কিলিং হোক আমরা চাই না, আর চোরাচালান থাকলে কিলিং হবেই, তাই না? তো চো- চোরাচালান বন্ধ হওয়া উচিত, অবৈধ অনুপ্রবেশ বন্ধ হওয়া উচিত। এগুলি সম্ভবত বিজেপির আমলে হবে এবং এগুলি হওয়া উচিত। কাজে রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে কোনোটাতেই বাংলাদেশের হিন্দুদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাজেই সর্বোপরি ভারত একটি গণতান্ত্রিক দেশ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ভারতে যাই হয় গণতান্ত্রিক ভাবেই হয়, এবং এত বড় একটা নির্বাচনের পরে টুকটাক বেসিক্যালি কোনো ঘটনাই তো ঘটে নাই, তাই না? প্রতিরোধ প্রতিশোধ হইতে পারতো, সিরিয়াসলি হয় নাই। কারণ কি? কারণটা হলো গণতন্ত্র। গণতন্ত্র যেখানে আছে সেখানে সব মানুষই নিরাপদ থাকে, ভালো থাকে। যার জন্য ভারতের মুসলমানরা আসলে তো যে কোনো মুসলমানের দেশের চাইতে ভারতের মুসলমানরা অনেক বেশি ভালো আছে, অনেক বেশি স্বাধীনতা ভোগ করে, অনেক বেশি বিভিন্ন সরকারি পদে অবস্থান আছে। এটা ভারতের মুসলমানের বক্তব্য শুনলেই বোঝা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরেকটা বক্তব্য অনেকেই বলছে, আমি যেন বাংলাদেশে কয়েকটা রিয়াকশন দেখলাম, সেটা হলো যে জামাত এবং জামাত ধর্মভিত্তিক দল বাংলাদেশে, জামাতের সঙ্গে বিজেপির মানে রাজনীতিক ধর্মভিত্তিক রাজনীতির একটা মিল বাংলাদেশ যদি আমি মনে করি নাই, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা খুঁজে পায়। তো তারা যদি মনে করে, তাহলে তো তারা বলতেছে যে জামাতের সঙ্গে তো বিজেপির তলে তলে একটা সম্পর্ক আছে। তা বিজেপি ক্ষমতায় আসলে তো জামাতের খুশি হওয়ার কথা। জামাত যদি খুশি হয় তাহলে ওই পারে হয়তো হিন্দুদের যে উপর যে অত্যাচার, সেই অত্যাচারটা হয়তো এই বিজেপির ভয়ে কম হইতে পারে। কি বলেন শ্যামল চক্রবর্তী? না, বিজেপিকে বা ভারতকে ভয় পাওয়া, ভারত কখনো কোন রাষ্ট্রকে ভয় দেখায় বলে আমার জানা নাই। আর ভারতের নীতির ভিতরে এটা পড়ে না, ভারত এটা করে না কখনো। আর তাছাড়া ভারতের যে কোনো জায়গাতেই যান না কেন, যে সর্বসাধারণ, সমস্ত জনসাধারণ বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ থেকে অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলা হয় একটা বিশাল অংশের লোক, কিন্তু ভারত থেকে এটা না, সবাই বাংলাদেশকে পছন্দ করে। বাংলাদেশ থেকে মিলেমিশে থাকুক এটা সবাই চায়। ভারত তো বাংলাদেশ তো এগুলি প্রচার করে না। ছিটমহলের সমস্যাগুলি তো ভারত দিয়ে দিচ্ছে একদিন মোদী সরকার। আর বাংলাদেশের আহ নৌ চলাচল বা যে সমুদ্রের চর, বাংলাদেশের আয়তন তো 71 সনের পরে বাড়ছে। যে জায়গায় বাড়ছে ভারত, এগুলি তো একই সমুদ্র, একই চর বাড়ে, দুই দুই দেশের ভিতরেই পড়ে। তো ভারত তো খুব একটা বাংলাদেশের উপর কোনো কিছু করে টরে না। এই ভারত আওয়ামী লীগ সরকার যদি স্পষ্ট ভাবে বলতো যে রাগ ঢাক না, ভারতের সঙ্গে আমরা মিলেমিশে থাকবো, ভারতের কাছ থেকে আমরা সাহায্য পাই, ভারতের সঙ্গে আমরা ব্যবসা করি, ওপেন, মানে রাগ ঢাক করে প্রতিপক্ষকে লেলায় দেওয়া যে ভারতের দালাল, ভারতের হেন দেশ বিক্রি হয়ে গেছে। আহ দেশ বিক্রি হয়ে গেছে দলিলটা কেউ দেখায় না। আবার দেশ বিক্রি হয়ে গেছে এই দলিলটা আর কারো কেউ আর দেখায় না। সবাই খালি দেশ বিক্রি হয়ে গেছে বলে, 26 লক্ষ লোক কাজ করে বলে। ভারতে 5 কোটি লোক কাজ করে, ভারতের কাছে একটা বড় অস্ত্র আছে। ভারত যদি যেগুলো উল্টা ইউজ করে, যে ঘুষপেটি যারা আছে বা যারা বাংলাদেশে গেছে ওদেরকে একটু ঠেলে দিবে, তাহলে কি হবে? তারা তাড়াতাড়ি 2-4 কোটি জনসংখ্যা দেশে বেড়ে যাবে। আচ্ছা, আমি বলতেছি বেসিক্যালি জামাতের সাথে বিজেপির আপনি তুলনা করতে পারেন না। জামাত একটি মানে বাংলাদেশের মানুষ কিন্তু এটা করে, এই জন্য এটার এক্সপ্লেনেশনটা চাইছি। আপনি জামাত একটি শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ হত্যা নিহত হয়েছে,
2 লক্ষ মা বোন অত্যাচারিত হয়েছে, এর সাথে বা জামাত সরাসরি যুক্ত। ইভেন ভারতের স্বাধীনতার সময়ও জামাত, এই জামাত নাম সেটা ভারতীয় জামাত, জামাত ভারত বাংলাদেশ পাকিস্তান একই, তো এরা বিরোধিতা করছে। জামাত ভালো কোনো কাজ করছে ভারত পাকিস্তান বাংলাদেশে এমন কোনো হিস্ট্রি নেই। জামাতের সাথে বিজেপির আপনি তুলনা করতে পারেন না, বিজেপির আপনি তুলনা করতে পারেন আওয়ামী লীগের সাথে, যে হ্যাঁ, ধর্ম ঠিক রেখে আমার আমার সংস্কৃতি, আমার ভূখণ্ড আমি ঠিক রাখবো, ইয়ে রাখবো, যেটা শেখ হাসিনার নীতি ছিল, যে ভারতের সাথে সম্পর্ক হবে চমৎকার, এবং ভারতের ইয়ে নিয়ে চলবে, কেউ কারোর উপরে খবরদারি করবে না, যেটা সমাজ চক্রবর্তী বললেন। এটা তো ঠিক যে ভারত শেখ হাসিনার আমলে যে কটা চুক্তি করছে, প্রত্যেকটা চুক্তিতে বাংলাদেশ লাভবান হয়েছে। ইভেন সমুদ্র সীমাতে যেটা হয়েছে, সেখানে বাংলাদেশ বেরুবাড়ি ছিটমহল সবগুলিতে বাংলাদেশ লাভবান হয়েছে। 25 বছরের গোলামী চুক্তির মধ্যে একটা লাইনও কোথাও নাই যেখানে মানে গোলামি আছে। এগুলি তো প্রচারণা, অর্থাৎ বারে দুই দেশের সার্বভৌমত্ব মেনে আওয়ামী লীগ যেমন চায়, বিজেপি তেমন চায় বাংলাদেশকে সম্মান করে, এবং বাংলাদেশও ভারতকে সম্মান করে। এইটা হলো বিজেপির সাথে আপনি আওয়ামী লীগের তুলনা করতে হবে, এবার বিএনপির সাথেও না, কারণ বিএনপিও একেবারে কট্টর ধর্মভিত্তিক দল, স্বাধীনতা বিরোধী দল। হ্যাঁ, এর মধ্যে আচ্ছা, এখানে 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 আপনাকে একটু থামাই। সেটা সেটা হলো এই কারণে যে আপনি যে আওয়ামী লীগের সঙ্গে বলতেছেন, এই যে আওয়ামী লীগের সাথে দেখেন, বিজেপি আজকে প্রায় এটা 3 টার্ম চলতেছে। বিজেপি ধর্মভিত্তিক দল হয়েও কিন্তু সেকুলার ভারতকেই ইসে রাখছে, সেই সংবিধানে কিন্তু কোনো টাচ করে নাই। ধর্ম বিজেপি তাদের ধর্মভিত্তিক রাজনীতি যদি তারা বলে, বিজেপি কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির আশেপাশে নেই। এবং একেবারে মনে হয় যেন কংগ্রেসই দেশ শাসন করতেছে, অন্তত এই স্ট্যান্ডটার উপরে পাবলিক রিলেশন, যেটা হিন্দু মুসলিম বা মুসলিম বুদ্ধ খ্রিস্টান ওই ইস্যুতে। তো শেখ হাসিনা দেখবেন যে একদিকে এক মুখে উনি বলতেছেন, সে কি বলে ওইটা, যে এক মুখে তিনি সেকুলার, মানে ধর্মনিরপেক্ষতা, এর সাথে আবার বিসমিল্লাহ, মানে এর সাথে আবার রাষ্ট্রধর্ম, এর সঙ্গে আবার আরেক ধাপে গিয়ে আবার বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে শুরু। তো এই তাহলে বিএনপির সঙ্গে যে আপনি আওয়ামী লীগ সে করলেন, তা বিএনপি সেম জিনিসটাই করে। বিএনপি তো সেম সংবিধানে করতেছে, যে সংবিধানে রাষ্ট্রধর্ম এবং বিসমিল্লাহ রয়েছে। তাই 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 বলছি যে এখানে বিজেপি সমিতি বেসিক্যালি আওয়ামী লীগ বিএনপি জামাত কারোই তুলনা, কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত বেসিক্যালি তো বাংলাদেশের সংবিধানকেই ফলো করতেছে, এমনকি এখন যে গভর্নমেন্ট তারাও করতেছে। তাই আওয়ামী লীগের যে ব্যাপারটা আপনি বললেন, সে ব্যাপারটা তো অ্যাকচুয়ালি ঠিক নয়। এই অর্থে ঠিক নয় যে শেখ হাসিনা ধর্মভিত্তিক যে সমস্ত কার্যকলাপগুলি করছেন, মন্দির মসজিদ বানানোর থেকে শুরু করে, সেগুলি তো বাংলাদেশের হিন্দুদের একটা ব্যাপক অংশের খুব ছিল। যে আপনি 560টি মসজিদ বানাইছেন, তো একটা মন্দিরও তো বানান নাই, বুঝছেন? ওই যে তারেক রহমান ওই দিন ক্ষমতায় আসলো মাত্র, তার এলাকাতেই, আমি ওইটা ওইসের জন্য বলছি না, যে শুধু তার এলাকাতেই কমিটমেন্টের কারণে, যে ঢাকা যে সে থেকে সে পাশ করছে, ঢাকা 17, সেখানে তিনি কিন্তু অলরেডি 3টি মন্দিরের জন্য অনুদান দিয়ে, আমি এটা শুধু এই কারণেই বললাম যে একটা কম্পেয়ারের জন্য। বেসিক্যালি আওয়ামী লীগ বিএনপি জামাত অন্তত এই স্ট্যান্ডে সেম, এই জন্য আপনাকে আমি ইন্টারাপ্ট হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে সত্য না, যেহেতু আপনি একটি তুলনা করতে চাইছেন, এই জন্য আমি বিজেপির সাথে আওয়ামী লীগের তুলনা করছি। ভারত, আমি যে এটা একটাই কথা বারবার বলতেছি, যে ভারত আজকে 79 বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস করতেছে। আর বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র বলতে কখনো কিছু ছিল না, গণতন্ত্রের নামে অনেক কিছু হয়েছে আর কি, বাট গণতন্ত্র ছিল না। কাজেই বিজেপি যতটা কঠোরই হোক না কেন, সে যেহেতু ভারতের সংবিধান মান্য চলতেছে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে, সেখানে বেশি কিছু কট্টর হওয়া তার পক্ষে সম্ভব না। আর শেখ হাসিনার কথা যেটা বললেন, শেখ হাসিনা 560টি মডেল মসজিদ বানাইছে, কওমি মাদ্রাসা স্বীকৃতি দিছে, হজ ব্যবস্থাপনার আধুনিকরণ করছে, আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, হজ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে। কিন্তু কিন্তু আপনাদেরকে গয়া কাশি পাঠানোর ব্যবস্থা করলো না। না, কি দারুল আকরাম ইবাদতি মাদ্রাসা করছে, ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট করছে।
এবং এগুলি করে তো শেখ হাসিনা মানে এটা শেখ হাসিনা বঙ্গবন্ধুর তার আত্মজীবনীতে বলছে, এইরা মোল্লারা কখনো আমাকে ভোট দেয়নি। শেখ হাসিনা তো ওই ভুলটাই করছে, মৌলবাদকে তোষণ করছে যে তারা তাকে ভোট দিবে। তারা এই ঢাকা ইউনিভার্সিটিতে এই যে অর্থাৎ আহ, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়া উনি জীবনের সবচেয়ে বড় ভুল করছেন। ঢাকা ইউনিভার্সিটিকে উনি একটি বড় মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তাকে এই তার পতন ঘটে, তাকে দিল্লিতে পাঠিয়ে দিছে। কাজে এই অর্থাৎ এটা তো ওনার একটা মেজর ভুল। আমি আমি যেটা বলতেছি, আমি একটা কথা কিন্তু বলছি যে আমি আজকেও বলছি একটা মিটিং এ, সেটা হলো যে বাংলাদেশে শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মৌলবাদকে তোষণ করেই তাদের পতন ঘটছে। এবং আপনি যদি ব্যাখ্যা করে দেখবেন যে কথাটি সত্য। হুম। তো প্রেক্ষাপট ভিন্ন হইতে পারে, বাট এটাই সত্য। অর্থাৎ মৌলবাদকে তোষণ করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না, কারণ মৌলবাদ বিপজ্জনক, সবার জন্য বিপজ্জনক, এবং মৌলবাদের জন্যই বিপজ্জনক। হুম। আর একটা কথা শ্যামল চক্রবর্তী বলছে যে এটাতে লজ্জার কি আছে, যে আমি মানে পশ্চিমবাংলার জনগণ আজকে আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল জ্যাকসনাইটে, আজকে একটি অনুষ্ঠান ছিল মমতার বিদায়ের জন্য, মিষ্টি খাওয়া, আমি সেখানে গেছিলাম। আমাকে একটা টিভি জিজ্ঞাসা করছে, আমি বলছি যে যে আপনারা বাংলাদেশি, পশ্চিমবঙ্গের ইলেকশন কে জিতলো এতে আপনাদের পেয়েছে। আমি আমি বলছি, হ্যাঁ এটা তো ঠিকই বলছেন। আপনি যখন আপনারা যখন মানে আপনারা আমেরিকায় বসবাস করে ইরানের পক্ষে মানে গীত গাইতেছেন, আর ওখানে হামাস একটি সন্ত্রাসী সংগঠন, তার পক্ষে এখানে মিছিল করতেছেন, প্যালেস্টাইনের পক্ষে মিছিল করতেছেন, তার তো কোনো ক্ষতি নেই। আর পশ্চিমবঙ্গে তারা আমার বাঙালি ভাই, আপনারও বাঙালি, আপনার তো বাঙালি তাই না, বাঙালি ভাই, আমাদের ধর্ম ভিন্ন হইতে পারে, কিন্তু আপনারা তো বাঙালি, এখানে একটা বিপ্লব ঘটছে, আমি বিপ্লবকে সমর্থন জানাইতেই পারি, এবং আমি সেই জন্যই সমর্থন জানাইতেছি পশ্চিমবাংলায় আমার ভাইদের, বাঙালি ভাইদের আমি সমর্থন জানানোর জন্য এখানে আজকে মিষ্টি খাইছি। কাজে এইটা হলো সত্যি, এই কথাগুলি তো আসলে বলতে হবে, আমাদের লোকজন তো কথা বলে না। আহ, আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। যেমন জামাতের কথা, জামাত কিন্তু পাকিস্তানকেও সমর্থন করে নাই, পাকিস্তান হোক বাংলাদেশকে সমর্থন করে নাই। এটা সবাই বলে জামাতকে দোষারোপ করে, পাকিস্তান সমর্থন করে নাই। জামাত কিন্তু তার জায়গা থেকে সরে নাই। জামাতের লক্ষ্য দিল্লির তখতে তাউস দখল করা। জামাতে একটু হাইট করে না। আর বিজেপি রাহে বিজেপি, বিজেপি তো হিন্দু ধর্মভিত্তিক অর্গানাইজেশন নয়। বিজেপি যে পরিমাণ টাকা আহ খরচা করে মুসলমান কল্যাণদের জন্য ওয়াকফ বোর্ডের পিছনে, বিজেপি কি কোন হিন্দু বোর্ডের পিছনে কোনো টাকা দেয়? বিজেপি গভর্নমেন্টও মন্দির থেকে টাকা নিয়ে নেয়। ওকে, মসজিদ থেকে নয়, গির্জা থেকেও নয়। ধরেন সেন্ট জেভিয়ার কলেজ, ফান্ডেড বাই হিন্দু taxpayers, 50% seat reserved for Christians. সমস্ত জায়গাতে রিজার্ভেশন। ভারতের, আমাদের দেশে যে প্রবলেমগুলি, এগুলি আসলে ভারতের তৈরি। আমাদের দেশে যে কমি মাদ্রাসা হেন তেন যা কিছু আছে আর কি, আমার মাদ্রাসা এগেইনস্টে কোনো কিছু নাই, অ্যাবসলিউটলি কিছু নাই। এটা একটা শিক্ষা ব্যবস্থা, এটা স্কুল, কারো যে ভালো লাগে করুক, কিন্তু ভারত এটাকে পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশে বোধহয় আমার মনে হয় মাদ্রাসা আরো বেশি হওয়া দরকার। না না, বাংলাদেশ থেকে ভারতে অনেক বেশি মাদ্রাসা। বাংলাদেশ থেকে ভারতে লোক না, সংখ্যা, আমি ওইটাই কারণেই না বলছি না না, গরিবের সন্তানরা কিন্তু এখনো বাংলাদেশের অধিকাংশ কিন্তু স্কুলে যেতে পারে না। তো মাদ্রাসা যত বেশি হবে, এই গরিব ছাত্রগুলির পড়াশোনার রাস্তাটা উন্মুক্ত হবে। এই জন্য বলছি যে অন্তত একটা ইনস্টিটিউট হইলে সেখানে তারা পড়াশোনা করতে পারে। আর আর বাংলাদেশে যে মৌলবাদটা, এটা তো ভারত থেকে আসছে, এটা দেওবন্দের থেকে আসছে। তালিবান স্কুল অফ ফিলোসফি তো সৌদিদের না, এটা ভারতের। বর্তমানে দুইটা ধারা চলছে, একটা আরবের ধারা, একটা হলো ভারতীয় ধারা। ভারতীয় ধারা তালিবান সিস্টেম। এই যে বাংলাদেশে থেকে এই যে রাজাকার ছিল, আপনি ভাই একটা রাজাকার চিনেন নেত্রকোনাতে? আছে এখন কোথায়? এগুলো গেল কই? এগুলো সব ভারতে ঢুকছে।
যারা একটু ক্যালিবারের আছে তারা দেওবন্দে ঢুকছে, আর নকশবন্দে ঢুকছে। সত্তরের রাজাকাররা বোধহয় এখন আর বেঁচে নাই। যেমন ভাই এই যে বুঝতে পারছি, মুক্তিযোদ্ধাও আমি কিন্তু আমি খুব কম আমি বেঁচে আছে। সেই এখন যারা বুঝতে পারছি। মুক্তিযোদ্ধা বলে 70 সালে ছিল, মানে ওই 71-এ, এগুলো তো অধিকাংশই ভুয়া। আসল মুক্তিযোদ্ধা কিন্তু না 90% মরে গেছে। না না না, আসল মুক্তিযোদ্ধা এটা 90% মরে আমাদের গেছে। বয়সী লোকজন 90% মরে গেছে নাকি, তা ঠিক না। প্রসঙ্গটা এই জায়গা না। হ্যাঁ, ভারত, হ্যাঁ, আমাদের আমাদের আমি অন্তত আপনাদের সময়ের লোকজন, আপনি দেশে গিয়ে দেখেন, আপনার চেয়ে বৃদ্ধ হয়েছে 10 জনের মধ্যে আপনি 8জনই পাবেন না। এটার অন্য কারণ, না, আমি ওই পুষ্টি, জায়গাটা, আমার কি চান্স দেন, অসুস্থতা, ওই জায়গাটা বিভিন্ন কারণে হইতে পারে। ওই জায়গাটা আমি শেষ করি। না, আমি স্বাধীনতার এটা পরে বলছি যে 71-এ যে রাজাকার আর যদি মুক্তিযোদ্ধা কম্পেয়ার করেন, এদের প্রায় সেম বয়সী ছিল। এদের অধিকাংশই কিন্তু মারা গেছে। এখন যা যে কটা, আপনি ঠিক বলছেন, যে কটা রাজাকার খুঁজে পাবেন, আসলে নাই। না না, মুক্তিযোদ্ধাও নাই। আমি এই জায়গাটাই বলি না, 71 শোনেন পরে যেগুলি একটু পড়াশোনায় ভালো ছিল বা একটু করতে পারবে পড়াশোনা, তারা সব ইন্ডিয়াতে ঢুকে গেছে। আর বাকি যেগুলি আছে এগুলি আহ, আহ, বার্মাতে ঢুকে তো গেছে। এই ভাই, ঢুকে বার্মাতে ঢুকে ঢুকে গেলে বার্মাতে আপনাদের ঢুকে আপনাদের ঢুকে গেলে আপনাদের না, ঢুকে গেলে আপনাদের সমস্যা কি? আমাদের, আপনারা আমেরিকায় ঢুকছেন কিভাবে? আপনারা শুনেন, আবার তারা ভারতে তো কি, তারাও ভারতে তো কি, ওই পর্যন্ত যাইতে পারেন নাই। আমি তো সমস্যার কথা বলি না, আমি তো আগেই বলছি। ভারতে ঢুকে যাওয়ার পরে ভারত তো এটা লক্ষ্য করে নাই যে লোকগুলো যে আসছে, এই স্বীকৃত হয়ে যে আবার বাংলাদেশে ফেরত গেছে, বাংলাদেশে ফিরে যে তাদের কি কর্মকাণ্ড, এভরিথিং ইজ সাপোর্টেড। ভারতের মাদ্রাসাগুলিতে ভারতের গভর্নমেন্ট সাবসিডাইজ, 100% সাবসিডাইজ। ওই লোকগুলি, আচ্ছা, ঠিক ওই আছে, লোক বাংলাদেশে তাদের গজওয়াত নিয়ে আসছে। না, ওইটা যদি হয় ঠিকই আছে, আমার কথা তো, এটা তো এবং হয়। একটা আচ্ছা, একটা পর্যায়ে চলে গেছে, গরিবগুলি চলে গেছে, বাঙালি লোকগুলি নাম হয়ে গেছে রোহিঙ্গা। তারা বাংলাতে কথা বলে, দেখতে বাঙালি, খায় বাঙালি, সমস্ত কিছু বাঙালি, কিন্তু বার্মাতে যাওয়ার পরে তারা তবে হয়ে গেছে একটা রোহিঙ্গা। জিনিসের সাথে আমি টোটালি একমত না, এটা আমি সিরিয়াসলি বলতেছি। সেটা হলো, মুক্তিযোদ্ধা এবং রাজাকার তারা কিন্তু খুব একটা বেশি বাংলাদেশে এখন আর নাই। এখন যে সমস্ত মুক্তিযোদ্ধা এরাও বুয়া, আর এখন যে সমস্ত রাজাকার এরাও বুয়া। যেমন ডক্টর শফি, জামাতের চিফ যে ডক্টর শফিকুর রহমান, তাকে আমরা রাজাকার বলি, কিন্তু সে কি আদৌ রাজাকার? না, সে রাজাকার না। কিন্তু এই যে বললাম যে এখন রাজাকার বিষয়টাই হলো এটা টোটালি ভুয়া জিনিস। আর মুক্তিযোদ্ধাও, এই যে নিউ ইয়র্কেও কিছু মুক্তিযোদ্ধা আছে, আমরা তো নিউ ইয়র্ক নিয়ে কথা বলছি। আমি অন্তত 15 জন মুক্তিযোদ্ধাকে নিউ ইয়র্কে চিনি, যাদের বয়স আমার বয়সী। আমার 71-এ 13 বছর বয়স ছিল, আমি মুক্তিযুদ্ধে যাইনি। তো এই সমস্ত লোকজন মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধাও ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এটা, এবং এটা হয়েছে ওই মুক্তিযোদ্ধা সরকার যখন ছিল, শেখ হাসিনার সরকার, যারা মুক্তিযোদ্ধাকে পেট্রোনাইজ করছে সবসময়। দেখ, আমরা সাবজেক্টে চলে আসি। হ্যাঁ, আমরা এই না, অন্য সাবজেক্ট সাবজেক্টে ঘুরে ফিরে এইটাই, সাবজেক্ট তো শেষ আমাদের করি। এইটাই, যে দেশের যে এই যে ধর্মান্ধতা, ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি, এইটা আজকে বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে, সেটা বাংলাদেশের জন্য কতটুকু হার্ড হইতে পারে, বা এটা হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন, বাংলাদেশের জন্য এটা সুদূর প্রসারী কি হইতে পারে। 1 মিনিট করে দুজন। যান দাদা, আপনি আগে যান। আম, এটা তো আগেই বললাম যে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার আসতেছে। এটা একটি প্রাদেশিক সরকার। বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে, মানে দিল্লির সাথে, প্রদেশের সাথে সম্পর্ক তেমন কিছু নাই। যেহেতু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুইটাই বেঙ্গলি অধ্যুষিত, এই জন্য হয়তো কিছুটা লোকাল ইন্টারাকশন থাকবে। তাতেও মানে বাংলাদেশের হিন্দুদেরও মানে ভয় পাওয়ার কিছু নেই, মুসলমানেরও ভয় পাওয়ার কিছু নেই, পশ্চিমবঙ্গের হিন্দুদেরও উৎসাহিত হওয়ার কিছু নাই। কারণ কারণ দুইটি দেশ, ভাষা এবং সংস্কৃতি এক। এর ফলে হয়তো কিছুটা ইন্টারাকশন থাকবে। তো আমি মানে উম, আরেকটা কথা বলতেছি যে এই নির্বাচনের ফলে আজকে দুইটা কথা, সুন্দর কথা শুনছি যে পশ্চিমবঙ্গের মানুষের একটা হলো, একে বলছে যে এই নির্বাচন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে রক্ষা করবে। দ্যাট মিনস এই কথাটা পশ্চিম ইলেকশনে বেশ আলোচিত হচ্ছিল যে পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, তার থেকে রক্ষা করবে। দিলীপ ঘোষ আর একটা কথা বলছেন, আজকেই বলছেন যে পশ্চিমবঙ্গ এখন দিল্লির পথে চলবে, বাংলাদেশের পথে নয়। যেহেতু দুইটা কথার সাথেই বাংলা জড়িত, বাংলাদেশ জড়িত,
এই জন্য আমি এই দুইটা কথা আনলাম। পশ্চিমবঙ্গের হিন্দুরা বেসিক্যালি বাঙালি চাইতে অনেক বেশি ভারতীয়, এবং তারা আরো ভারতীয় হবে। বাট তাদের এখন হয়তো একটা জিনিস হবে এই নির্বাচনের ফলে, তাদের একটি দৃষ্টি নজর একটু বাংলাদেশের হিন্দুদের প্রতি থাকবে। সেই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশের হিন্দু হিসাবে আমরা ভালো থাকবে, এবং সম্ভবত এই কারণেই আমরা চাইছি যে বিজেপি আসুক। মমতা 15 বছরে আমাদের জন্য একটি শব্দ ব্যয় করে নাই, কাজে বিজেপি এর মধ্যে অনেক শব্দ ব্যয় করছে, অনেক কিছু করার চেষ্টা করছে। আমরা আশা করি ভবিষ্যতেও বিজেপি বাংলাদেশের হিন্দুদের জন্য করবে। থ্যাংক ইউ। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু আগস্টে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারের আমলে যেভাবে ভারত বিরোধিতা বা ইসে শুরু হয়েছিল, তখন কিন্তু মমতা কিন্তু বলছিল যে ওইখানে জাতিসংঘের শান্তি পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানো হোক, এটা বলছিল। যাই হোক, সেটা তো কথার কথা। কিন্তু শ্যামল চক্রবর্তী, আপনি 1 মিনিট শেষ করেন, আমরা আমি একটা কথা বলি অনুষ্ঠানটা শেষ এখানে। করছি। যদিও দিল্লি সমস্ত কিছু মেনটেন করে, কিন্তু ভারতে কিন্তু স্টেটের অনেক কিছু করার থাকে। আমি একটা এক্সাম্পল দিই। শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলেন বা তামিল আইল্যান্ডের জন্য স্বাধীনতা আন্দোলন বলেন, এটা কিন্তু তামিলনাড়ুর গভর্নমেন্ট সোজাসুজি সমর্থন করছে। তারা জায়গা দিছে, তারা টাকা পয়সা দিছে, তারা আর্মস দিছে। ভারতের রাজ্যগুলির বিভিন্ন ধরনের ক্ষমতা থাকে। আবার তবে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বা ভারত গভর্নমেন্ট বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বিদায়ী তারা সুসম্পর্ক রাখবে। বা বাংলাদেশে এই ব্যাপারে আমি একমত। বাংলাদেশের কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই। আর ভারতে এই 18 কোটি জনগণের উপর সুসম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক করাটা একদম অতিরিক্ত বোকামি হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আওয়ামী লীগের প্রতি শুভেন্দু যদি যদি মুখ্যমন্ত্রী হয়, সে সরাসরি শেখ হাসিনাকে সমর্থন করবে। সে একটু রাগডাক করে কথা বলে না। শুভেন্দু এবং ওইদিকে হেমন্ত বিশ্ব শর্মা, এগুলি বর্ডার স্টেট। ইয়েস, বিএনপি বা জামাতদের একটু না, একটু আমি কিন্তু শ্যামল চক্রবর্তী, আমি কিন্তু এখানে একটু ভিন্ন মত পোষণ করি। কারণ হয়তো এখন ইমোশনালি সে মানে শুভেন্দু শেখ হাসিনার কথাটা বলতেছে। সে ওয়ান্স মানে সে মানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে, এটা কিন্তু হোক দিলীপ ঘোষ বা শুভেন্দু, তারা কিন্তু তখন আর শেখ হাসিনার প্রসঙ্গটা তারা বলবে না। কারণ কেন্দ্রই তাদেরকে চেপে ধরবে। এই ব্যাপারে কেন্দ্রে প্রসঙ্গ চেপে বলা ধরুক, যাবে না। কেন্দ্রে এটা চেপে আপনি ধরুক, নিশ্চিত থাকেন। আর কেন্দ্রে চেপে ধরুক, আর যেই চেপে ধরুক। শুভেন্দু জাত পলিটিশিয়ান, শুভেন্দুর জন্ম পলিটিক্স এর ভিতরে, শুভেন্দুর বাপ পলিটিশিয়ান, শুভেন্দুর ঠাকুর দাদা পলিটিশিয়ান, তারা না পলিটিশিয়ানই না না, পলিটিশিয়ান। ওইটা ঠিক আছে, কিন্তু ওইটা ওইটা না ওইটা না, ওইটা আমি ওইটা আমি ওইটা আমি আমি একেবারে আমি ঠিক আছে, কিন্তু এখানে শেষ ঘটনাটা করি। যেটা মেনলি, যে ঘটনাটা হবে যে ইন্টারনাল ইস্যু নিয়ে, ঠিক আছে ফাইন। কিন্তু যখনই কোনো ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীরা ইনভলভ হতে যায়, তখন কিন্তু তাদেরকে একটু সতর্ক করা হয়। দেখবেন, সতর্ক ভাবে। মমতা ব্যানার্জি কিন্তু একাধিকবার গত 15 বছরে বিভিন্ন জায়গায় বেড়ানোর সফরে যাওয়ার কথা ছিল, বিভিন্ন স্টেট মানে কান্ট্রিতে। কিন্তু এটাও কিন্তু তাদের স্বাধীনতা না যে সে ইচ্ছা করলে যেতে পারবে, তাকে কিন্তু বহুবার বহু জায়গায় যেতে দেওয়া হয়নি। তো এই জন্য বলছি যে বাংলাদেশ শেখ হাসিনার ব্যাপারটা অনেকাংশেই এখন ওভার, যেহেতু বাংলাদেশে একটা ইলেকশন হয়েছে। এখন শেখ হাসিনার ব্যাপারটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট ডিল করবে, সেটা অন্য জিনিস। আমি এটা বলতে চাচ্ছি। আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে আমি যে কোনো ভাবেই হোক, মানে শুভেন্দু দার সাথে দেখা হয়েছে। আমি একবার যখন লাস্ট দেখা করলাম, আমি বললাম আপনি তো বিরোধী দলের নেতা, আপনি বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টা বিধানসভায় উঠান না কেন? তখন উনি বললেন যে আসলে মানে বিদেশ নিয়ে আলোচনার কোনো বিধানসভাতে নাই। হুম, থাকে না। তবে আমি আমার মতো করবো, এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আর কি। হ্যাঁ, তো বিষয়টা ওইটাই, বিধানসভার অর্থাৎ প্রাদেশিক সরকারের বিদেশ নীতি নিয়ে কিছু করার থাকে না। তারপরেও পলিটিশিয়ান হিসাবে সরকার না পারলেও দল পারে, দল হিসাবে হয়তো তারা কিছু করবে আর কি, এরকম আর কি। থ্যাংক ইউ। আমি সেটা অন্য কথা। তামিলনাড়ুর এক্সাম্পলটা আনলাম, যে কোন ভাবে অনেক কিছু ঘোরায় ফেরা, অনেক হ্যাঁ, অনেক রাস্তা খুঁজে না, বার করে। তামিলনাড়ুর এক্সাম্পল কেন, বাংলাদেশ ওই এটা, এখানে বাংলাদেশে যেমন এই যে তিস্তার পানি বন্টন,
তিস্তার পানি বন্টন তো একটা ইন্টারন্যাশনাল ডিসপিউট। তো ওইটাতে আবার মমতা ব্যানার্জি বাধা দেওয়াতে হয় নাই কেন? সেটা মমতা ব্যানার্জির যুক্তি হলো এটা, যে পশ্চিমবঙ্গের স্বার্থটা আমাকে আগে দেখতে হবে, হোক এটা স্বায়ত্তশাসিত স্টেট, কিন্তু আমি পশ্চিমবঙ্গের স্বার্থ আগে দেখব। তিস্তা চুক্তি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের স্বার্থে বিঘ্ন ঘটে, যার জন্য সে বাধা দিছে এবং কেন্দ্রীয় সরকার মানতেও বাধ্য হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের রতন তালুকদার লাইভ। আমরা একেবারে শেষ পর্যায়ে, শ্যামল চক্রবর্তী আপনি 30 সেকেন্ড, এন্ড পরে শীতাংশু গুহ ক্লোজিং স্টেটমেন্ট 30 সেকেন্ড বলতে পারেন। আমি ওইটা রেস্ট রেস্ট নিয়ে বলি, স্টেট গভর্নমেন্ট কি করতে পারে না পারে। না, মমতা এটা লেংদি হবে আলোচনাটা, আপনি মমতা কিন্তু বর্ডারে 400 মাইল ভারতের কাঁটাতারে বেড়া তৈরি করতে দেয় নাই। দেয় নাই, দ্যাটস রাইট, হ্যাঁ। যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের বর্ডার থেকে 80 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার, 2-4 কিলোমিটার প্লাস মাইনাস হইতে পারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে থাকতে সে পারে। একই কথা, সে তার মনে করছে তার স্টেটের জন্য এটা That's right, এটা অন্য তার জিনিস। স্টেটের ইসের জন্য। তবে শেষ কথায় হচ্ছে এই গভর্নমেন্ট পশ্চিমবাংলাকে ভালো করে দেখবে এবং বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে, এটা বিশ্বাস করি। এবং দুই দেশে এটা বিশ্বাস করা উচিত। এবং যারা ভারতীয় জনতা পার্টি যেতে মন খারাপ করছে, মন খারাপ করার কিছু নাই। যারা অতি উচ্ছ্বসিত হয়েছেন, উচ্ছ্বসিত হইতেই পারেন, কারণ দীর্ঘদিন পরে আপনারা বাইরে আসছেন এবং প্রকাশ্যে বলছেন যা কিছু করবেন হিন্দুরা প্রকাশ্যে সাপোর্ট করবে, আটকানোর কোনো কিছু নাই। মুখে একটা অন্তর একটা রাখার কোনো নেই। এগুলি করলে কিছু সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান হবে আপনি যা চিন্তা করেন তাই। আমরা হিন্দুরা কোনোদিনও বলি নাই আমাদের একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দাও, আমাদের হিন্দু স্কুল তৈরি করো, কেউ বলে নাই। কোনো নেতা বলে নাই, আমরা বলি নাই। আমরা ঘরের ভিতরে আলোচনা করছি, কিন্তু যখনই জব্বর বা এলাকাত ভাই চলে আসছে তখন আমরা আলোচনা ঘুরে ফেলাই। এইগুলি ঠিক না। অন্তর মুখে যদি থাকে, আপনি যদি বিশ্বাস করেন হিন্দুদের একটা স্কুল হওয়া উচিত প্রতি ডিস্ট্রিক্টে বা প্রতি থানাতে, সেটা হওয়া উচিত। স্পষ্ট ভাবে বলবেন, না বলার কি আছে? আজকে আমরা আপনার শোর মাধ্যমে বললাম। অনেক অনেক ধন্যবাদ শ্যামল চক্রবর্তী। শীতাংশু গুহ, আপনি 30 সেকেন্ড কিছু বলুন, আমরা শেষ করব। থ্যাংক ইউ সবাইকে, দর্শকদেরও। আসলে আগে যেটা বলতেছিলাম, আমরা বাংলাদেশের মানুষ, নিশ্চিতভাবে আমরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, আগে বাংলাদেশের ভালো চাই। অ্যাট দি সেম টাইম, যেহেতু পশ্চিমবঙ্গে বাঙালিরা থাকে, আমরা আমরা তাদেরও ভালো চাই। আমরা মনে করি যে বিজেপির এই বিজয়, বিশেষত মমতা ব্যানার্জি তৃণমূলের পরাজয়, দুই বাংলার জন্যই খুব ভালো হয়েছে। আশা করি পশ্চিমবঙ্গে এখন শিল্প হবে, চাকরি হবে, নারীরা রাত 8টার পরে আগের মতো অবাধে বের হতে পারবে, এবং গুন্ডাতন্ত্রের অবসান ঘটবে। একই সেম টাইমে বাংলাদেশেও বলতেছি যে ভয় নাই, হিন্দুদেরও বলতেছি যে ভয় নাই। আপনারা মন খুলে কথা বলেন। পাশে পাশে এখন আপনাদের পক্ষে কথা বলার কিছু লোক আছে। এবং অ্যাজ এ বাংলাদেশ, আমি আমি একজন বাংলাদেশি হিসেবে মনে করি যে ভারত কখনই আমার জন্য, বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়। ভারত সবসময় বন্ধু ছিল, সামনেও বন্ধু থাকবে। যদি না আমরা সেভেন সিস্টার দখল করতে চাই, তখন ভিন্ন কথা, তখন সেটা অন্যরকম হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, শীতাংশু গুহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনার সঙ্গে কথা বলবো কোনো এক সময়। শ্যামল চক্রবর্তী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।